ঢাকার বুকে যখন মাটি কাঁপল তখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 10টা বেজে 49 মিনিট। কেউ চায়ের কাপে হাতে দাঁড়িয়ে আছে, কেউ বাসের জানালায় মুখ গুজে, কেউ বা মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ যেন কেউ পৃথিবীর তলা থেকে একটা প্রকাণ্ড হাত বাড়িয়ে দিয়ে সবকিছু ঝাঁকিয়ে দিল। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডের বাংলাদেশ যেন একটা পুরনো ভঙ্গুর স্বপ্ন থেকে জেগে উঠল, যে স্বপ্নে আমরা নিজেদেরকে নিরাপদ বলে ভাবতাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটা সাধারণ টিনের ঘর, ভেতরে ঘুমেছিল 10 মাসের একটা শিশু। মা রান্নাঘরে, বাবা কাজে বেরিয়ে গেছে। হঠাৎ দেয়ালটা যেন জ্যান্ত হয়ে উঠল, একটা গভীর গর্জন, তারপর ধপ করে সব শেষ। যখন প্রতিবেশীরা ছুটে এলো ততক্ষণে শিশুটির শরীরের ওপর চাপা পড়েছে ইট আর রডের একটা ভারী ছাই। ফায়ার সার্ভিস এসে যখন ধ্বংসস্তূপ সরালো তখন শুধু একটা ছোট হাত বেরিয়ে এলো, যে হাতটা কখনো মায়ের গলা জড়িয়ে ধরতে পারল না। একই সময়ে পুরান ঢাকার কসাইটুলি আর আরমানিটোলার সরু গলিতে মানুষের চিৎকারে আকাশ ভেঙে পড়ল। একটা 5তলা ভবনের সামনের অংশটা যেন কেউ ছুরি দিয়ে কেটে ফেলেছে। পলেস্তারের স্তূপের নিচে চাপা পড়ে গেল আরো দুজন। একজন রিকশাওয়ালা, যে সেদিন সকালে ছেলের জন্য নতুন জুতো কেনার কথা ভেবেছিল, আরেকজন বয়স্ক, যে বারান্দায় বসে সূর্য দেখত প্রতিদিন। বাড্ডা একটা ভবন হেলে পড়ল পাশের রাস্তায়। যারা ছাদে বসে কাপড় শুকোতে দিয়েছিল তারা দেখলো তাদের বাড়িটা যেন মাতালের মতো দুলছে। কেউ কেউ লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করলো, কিন্তু সিঁড়ি তখন ধসে গেছে। নরসিংদীতে হাসপাতালে আহতের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। বেশিরভাগই পড়ে গিয়েছে হাত পা ভেঙে, কারো মাথা ফেটে রক্ত ভেসে গেছে। ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। বিশেষজ্ঞরা বলছেন এটা মাঝারি, কিন্তু বাংলাদেশের জন্য এই মাঝারিটাই যথেষ্ট ছিল একটা পুরনো ক্ষতকে খুলে দেওয়ার জন্য। কারণ এই দেশের যে ভবনগুলো দাঁড়িয়ে আছে তাদের অনেকেরই ভেতরটা পচা, বাইরে থেকে চকচক করছে কিন্তু ভেতরে ভেতরে ফাঁপা। একজন প্রকৌশলী নাম প্রকাশে অনিচ্ছুক ফিসফিস করে বললেন, আমি নিজের চোখে দেখেছি একটা বিল্ডিং এর প্ল্যানে লেখা ছিল 8 তলা। মালিক বলল আরো 4 তলা বানিয়ে দিন, টাকা কোনো সমস্যা না। আমি না করায় আমাকে বদলি করে দিল। পরে শুনলাম ওই ভবনটা এখন 14 তলা, ফাউন্ডেশন একই রয়ে গেছে। একজন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা এক কাপ চায়ের সামনে বসে বললেন, ফাইলটা যদি 5 লাখ টাকা ভারী হয় তাহলে কোনো প্রশ্ন করতাম না। মাটি পরীক্ষা না হলে কি হবে, ডিজাইন না মানলেই কি হবে, সবই জানতো। টাকা ঢুকালে ফাইল পাস, আর সেই টাকা যেত কার পকেটে সেটা আপনি আমি দুইজনেই জানি। একটা সময় ছিল যখন ভবন নির্মাণ মানে একটা ইট সিমেন্টের রডের হিসাব, এখন সেটা হয়ে গেছে ঘুষের হিসাব। কত টাকায় পারমিট, কত টাকায় ডিজাইন পাস, আর কত টাকায় পরিদর্শকের চোখ বন্ধ। আর যারা এই টাকা নিত তারা কেউ দলের নেতা, কেউ জনপ্রতিনিধি, আর কেউ আমলা। সবাই মিলে একটা অদৃশ্য জাল বুনেছিল, যে জালে আজ নিহত হলো নিরীহ মানুষগুলো। একজন মা তার শিশুর লাশ কোলে নিয়ে দাঁড়িয়েছিল রূপগঞ্জের রাস্তায়, চোখে কান্না নেই, শুধু একটা ফ্যাকাশে শূন্যতা, যে বারবার বলছিল, আমি তো শুধু একটা ঘর চেয়েছিলাম, একটা নিরাপদ ঘর। ওরা আমাকে একটা কবর দিয়েছে। আমরা যারা বেঁচে আছি আমরা কি করছি? ফেসবুকে পোস্ট দিচ্ছি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। তারপর আবার ছুটছি সেই একই সিস্টেমের দিকে, সেই একই দুর্নীতির দিকে, যে সিস্টেমে আজ একটা 10 মাসের শিশুকে কেড়ে নিল, কাল হয়তো আমার আপনার সন্তানকেও কেড়ে নেবে। পবিত্র কোরআনে সূরা জিলজালাতে আল্লাহ তাআলা বলেছেন, যখন পৃথিবী তার সমস্ত ভূমিকম্পন সহ কেঁপে উঠবে এবং পৃথিবী তার ভেতরের সবকিছু উগরে দেবে, সেদিন মানুষ বিভিন্ন দল হয়ে বেরিয়ে আসবে তাদের আমলের ফল দেখতে। এই আয়াত স্পষ্টভাবে বলে, ভূমিকম্প শুধু একটি ঘটনা নয়, মানবজাতির সামনে এক দৃশ্যমান শিক্ষা। আরো এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারার 155 নম্বর আয়াতে। এগুলোই আজ চোখের সামনে ঘটছে, ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। একজন বয়স্কা মসজিদের সিঁড়িতে বসে বলছিলেন, আল্লাহ যখন সতর্ক করেন তিনি মানুষের ভাষায় করেন না, তিনি মাটির ভাষায় করেন, পাহাড়ের ভাষায় করেন। আজ তিনি মাটির ভাষায় বলছেন, তোমরা যে ঘর বানিয়েছো সেটা ঘর না, সেটা কবর। ভূমিকম্প থেমে গেছে, কিন্তু যে প্রশ্নগুলো রয়ে গেছে সেগুলো থামেনি। আমরা কি আবার সেই একই ভবনের নিচে ঘুমাবো? আমরা কি আবার সেই একই
কি নেতাদের ভোট দেব যারা আমাদের কবরের প্ল্যান পাশ করিয়ে দেয়? আমরা কি আবার চুপ করে থাকব যখন পাশের বাড়িটা অবৈধভাবে আরো 5 তলা বাড়ছে? আজকের এই কম্পন শুধু একটি ভূমিকম্প ছিল না, এটি ছিল একটা আয়না, যে আয়নায় আমরা নিজেদের আসল চেহারা দেখতে পেলাম। একটা দুর্নীতিগ্রস্ত ভীতু লোভী সমাজের চেহারা, যে সমাজ নিজেদের সন্তানদের জন্য কবর বানিয়েও লজ্জা পায় না। সূর্য অস্ত যাচ্ছে, ঢাকার রাস্তায় এখনো ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। কোথাও একটা মা তার শিশুর নাম ধরে কাঁদছেন, কোথাও একজন বাবা দাঁড়িয়ে আছেন নিঃশব্দে, আর আমরা ঘরে বসে টিভি দেখছি। কাল সকালে আবারও অফিসে যাব, আবারও একই জীবন, যেন কিছুই হয়নি। কিন্তু হয়েছে, অনেক কিছুই হয়েছে। একটা 10 মাসের শিশু আর কখনো মায়ের কোলে ফিরবে না, একটা বয়স্ক লোক কখনো সূর্য দেখবে না। আর আমরা যদি এখনো না জাগি, তাহলে পরের বার যে কবরটা খোঁড়া হবে সেটা হয়তো আমাদের জন্যই। মাটি আজ কাঁপলো, কিন্তু আরো বেশি কাঁপা উচিত ছিল আমাদের বিবেককে। আল্লাহ আমাদের সতর্ক করেছেন, প্রকৃতি আমাদের সতর্ক করেছেন। এবার আমাদের পালা, আমরা কি শুনবো, নাকি আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বো? যে ঘরে আমরা বাস করি সেটা যে কোনো মুহূর্তে আমাদের কবর হয়ে যেতে পারে, সেটা জেনেও। আরো একটা বড় প্রশ্ন, যদি দুর্নীতিগ্রস্ত ভবন, দায়িত্বশীল প্রশাসন আর সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকতো, তাহলে আজকের নিহত মানুষগুলো কি বেঁচে যেত না? আর যদি প্রকৃতি আবার আঘাত করে, তাহলে আমরা কতটা প্রস্তুত? আমরা কি আগামী বিপর্যয়ের আগেই নিজেদের সিস্টেম ঠিক করব, নাকি আরো দুর্নীতি, অনিয়ম, ঘুষ আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলবে? শেষ কথা, ভূমিকম্প থেমে গেছে, কিন্তু দায়বদ্ধতা থেমে নেই, আমাদের প্রশ্ন থেমে নেই, সতর্কতাও থেমে নেই। আজকের এই ঘটনা শুধু একটা কম্পন নয়, এটা আমাদের সিস্টেম, আমাদের সমাজ, আমাদের বিবেক সবকিছুকেই কাঁপিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।